সৈন্য পাঠানোর কথা শোনা ইরানের ফরেন মিনিস্টার বলছে যে আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি ওয়েলকাম করার জন্য। আর তাদের আয়াতুল্লাহরা বলেছে ওরা আসুক, আমরা দেখে নেব। এবার ইসরায়েল আমেরিকা তারা গতবার যেই সুবিধা করেছে কখনো চিন্তা করেনি যে আমেরিকার স্থাপনাগুলো ইরান এবারে মিডল ইস্টে বিভিন্ন জায়গায় বাহরাইন, ওমান, আবুধাবি, দুবাই, ইভেন সৌদি আরব আর্মি স্টেশন আছে, সেখানে তারা হামলা করেছে, অন্য জায়গায় হামলা করেনি। ইরানে স্থল সৈন্য পাঠাচ্ছে প্লেন করে, প্যারাশুটের মাধ্যমে। তো প্রশ্ন হচ্ছে যে তারা স্থল সৈন্য পাঠায় কি সুবিধা করতে পারবে? সুবিধা করতে পারবে না পারবে সেটা আমি এখন বলতে পারতেছি না, আমরা অবজার্ভ করতেছি। তবে সৈন্য পাঠানোর কথা শোনা ইরানের ফরেন মিনিস্টার বলছে যে আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি ওয়েলকাম করার জন্য। আর তাদের আয়াতুল্লাহরা বলেছে ওরা আসুক, আমরা দেখে নেব। এবার ইসরায়েল আমেরিকা তারা গতবার যেই সুবিধা করেছে কখনো চিন্তা করেনি যে আমেরিকার স্থাপনাগুলো ইরান এবারে মিডল ইস্টে বিভিন্ন জায়গায় বাহরাইন, ওমান, আবুধাবি, দুবাই, ইভেন সৌদি আরবকে মুসলমানরা অন্যরকম চোখে দেখে। যদিও ইরান তাদের সাথে একটা খোঁচাখুচি আছে, তারপরেও তারা একটু সবাইকে মানে সৌদি আরবটাকে একটা বিশাল দেশ হিসাবে, তাদের মুরব্বী হিসাবে। কিন্তু সৌদি আরবেও তো ওদের আপনার স্টেশন আছে, হ্যাঁ, আর্মিদের, যার জন্য আর্মিরা যেখানে তাদের আর্মি স্টেশন আছে সেখানে তারা হামলা করেছে, অন্য জায়গায় হামলা করেনি। হয়তো হামলাতে যায় 2-4 জন লোক মারা গেছে। যে ঘাঁটিগুলো আছে যেখানে যাদের আর্মি আছে, তাদের বিশেষ করে জাহাজ আছে, এগুলোতে তারা চেষ্টা করছে হামলা করার জন্য। অন্যদিকে ইসরায়েলে তারা আরও 2 জন উপযুক্ত তাদের সঙ্গী পেয়েছে। একজন হলো লেবানিজ, হ্যাঁ, হুজ্জাতুল্লাহরা, আরেকজন হলো হুচি। ওরাও বলছে যে আমরা ইরানের সাথে যুদ্ধ করব, ইরানকেই আমরা সাপোর্ট করব। তো আমার কাছে মনে হলো লেবাননের কথা চিন্তা করলেও ইসরায়েল কখনোই চিন্তা করেনি আমেরিকার বিভিন্ন ঘাঁটিগুলোতে এরা মিসাইল পাঠাবে, ড্রোন পাঠাবে। এবং ওরা সবসময় ওই আশেপাশে বিভিন্ন ঘাঁটিতে পাঠাইতো, তেলের জায়গায় পাঠাইতো। কিন্তু ওই তেল আবিব এবং বড় বড় শহরগুলো, আরও হাফসারা কী শহর আছে, ওগুলাতে এরকমভাবে বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল পাঠায়নি ইরান। কিন্তু এবার কারণ হলো তাদের সমস্ত জাঁদের জেনারেলের, তাদের আয়াতুল্লাহ খুমেনি, এদের সবাইকে মেরে ফেলেছে। এই মেরে ফেলার জন্য তাদের পরবর্তী যেই নেতাদের সারি আছে, তারা বলছে যে এবারে তোমাদেরকে আর ছাড় দেওয়া যাবে না। এবং গত পরশু যে পরমাণু জায়গায় এরিয়াতে ঘাঁটিতে স্টেশনে মারছে, বলছে যে তোমাদেরকে এটার জন্য অনেক বড় মূল্য দিতে হবে। সেটাই এখন দেখার বিষয়, তারা এখানে কি জাতীয় ব্যালিস্টিক মিসাইল মেরে। হয়তো আমার ধারণা পার্সোনাল যে আগে হয়তো যদি একটা ব্যালিস্টিক মিসাইল যেই পরিমাণ শক্তিশালী ছিল, তার বহুগুণে শক্তিশালী আরেকটা মেরে হয়তো দেখা যাবে আগে যদি 1 কিলোমিটার ধ্বংস হইতো, এখন 10 কিলোমিটার ধ্বংস হবে। এটাই অথবা তাদের পরমাণু কেন্দ্রেও এরা আবার ব্যালিস্টিক মিসাইল পাবে। এবং এদের একটা সুবিধা ইরানের আছে, তাদের সমস্ত কোনটা কিভাবে আছে সেই জিনিসগুলা রাশিয়া তাদেরকে সমস্ত খবরটা দিয়ে তাদেরকে নেটে সাহায্য করতেছে কোথায় মারতে হবে। হরমুজ প্রণালী ইরানের কতটা গুরুত্বপূর্ণ, আর হরমুজ প্রণালীর মাধ্যমে কেন আমেরিকার মতো এত বড় শক্তি কাবু হয়ে গেল? শুনেন একবারে, আমাদের দেশের গ্রামের একটা প্রবাদ বলি, একটা পাগলায় একটু সাঁকো দিয়া পার হইতেছে, তো আরেকজন পরিচিত মানুষ সাঁকো দিয়ে যাবে, তখন
ওই পাগলারে বললো যে দেখো সাঁকোটা নাড়াইও না, নাড়াইলে আমি পড়ে যাব। কথা আমি ভুলে গেছি, সাঁকোটা নাড়াবো, দেখি তুমি পড়ো না দেখি আমি। এখন এই ছোট্ট গল্পটা আপনার এই জন্য বললাম, ইরানের যে হরমুজ প্রণালী এত ইম্পর্টেন্ট, হয়তো তারা জানতো, কোনোদিন অ্যাপ্লাই করেনি। এইবারে তারা বুঝছেন অন্য সমস্ত মিডল ইস্টের কান্ট্রিগুলো এই তেল বিক্রি করে নানা রকম অজুহাতে ওই যে এলএনজি, তারপরে তেল, গ্যাস সব পাইপের মাধ্যমে দেশ দুনিয়া পার করে পয়সা বানাচ্ছে, গগনচুম্বী মানে বিল্ডিং বানাচ্ছে। আমরা পিছিয়ে পড়ে রইলাম কেন? তখন তারাই চিন্তা করলো হরমুজ প্রণালী একটা বিশাল একটা সম্পদ আমাদের, এ দিয়ে ওদেরকে নাচাবো। সেই নাচানোটাই করতেছে। হরমুজ প্রণালীর নিচে তো অনেকগুলা ঠিক করে রাখছে, ওদের জাহাজ গেলে উড়াই দিবে। আর হরমুজ প্রণালীর পাশে যেসব দ্বীপগুলো আছে, এখানে তারা একবারে রেডি হয়ে আছে মিসাইল মারার জন্য। তো এই জায়গাটাই পারবে না, যেটা ইরানের ফরেন মিনিস্টার বলেছে, আমরা ওয়েলকাম করার জন্য বসে আছি, তাদেরকে এমনি ছেড়ে দেব না আমরা। নড়াইলে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক ড্রাইভার ট্রাক চাপা দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে গণমাধ্যমের বরাত দিয়ে। সারা দেশে তেলের ভয়াবহ সংকট চলছে, এ বিষয়ে আপনার মত কি? এখানে সরকার বলছে তেলের কোনো সংকট নেই। এটা যেমন পার্টলি সত্য, আবার পার্টলি একটু কনফিউজিং। যেহেতু আগে মানুষের অ্যাভেলেবিলিটির অনুযায়ী সবাই মনে করেন যারা ঢাকা শহরে এদিক সেদিক যায়, তারা হয়তো 20 লিটার 25 লিটার নিত। যেইমাত্র দেখছে তেলের সংকট আসতেছে, সেই 25 লিটারই 50 লিটারে পরিণত হয়েছে। তখনই সরকার করতেছে হচ্ছে একটা রেশন বেসিস, নির্ধারিত তেল পাম্পে এত লিটার তেল দিতে পারবে। এগুলো সবই পজিটিভ দিক। কিন্তু এখন যেহেতু তেলের একটা সারা ওয়ার্ল্ডে তেলের একটা সংকট বিদ্যমান, বাংলাদেশ সরকার, বর্তমান সরকার তেলের দামটা বাড়ায়নি, শুধু অকটেন বাড়িয়েছে। তেলের দামটা না বাড়ানোতে সাধারণ মানুষের মধ্যে একটা যেন স্বস্তি আছে, তেমনি তেল মজুত করারও একটা প্রবণতা আছে। এখন এখানে এই যে মার দেওয়া, গাড়ি চাপা দেওয়া, কিছুদিন আগে একজনকে পিটিয়ে মেরে ফেলেছে, এটা মানুষের অসহিষ্ণুতার জন্য। আমাদের যখন তেলে একটা লাইন হয় নর্মালি, কিন্তু যখন এই অবস্থায় তখন একটু বড় লাইন হয়েছে, বা লাইন শেষ হতে দেখা যায় যে পাম্পের তেলও শেষ হয়ে গেছে। এইটা মানুষের অবিশ্বাস থেকে মানুষ এভাবে ফেরসাস হয়ে যায়। তো এখানে সরকারের উচিত সবাইকে একটু কাম থাকার জন্য বিভিন্নভাবে বলা উচিত, বিশেষ করে টেলিভিশনের মাধ্যমে সবাইকে অ্যাডভাইস করা উচিত, আপনারা প্যানিক না হইয়া যতটুকু দরকার তেল ততটুকু নেন, তাহলে অন্যরাও নিতে পারবে। আর যদি আপনি নিজে বেশি নেন, তাহলে অন্যরা কোত্থেকে নেবে? এখন দেখেন সমস্ত শহরের বিজলির জন্য মানুষে এতে যায়, কি জানি বলে, ডিজেল চালায়। ডিজেলটা চালানোর জন্য, ডিজেল দিয়ে চালানোর জন্য ধরেন ডিজেলের একটা ডিমান্ড আছে, কিছুদের মধ্যে আবার কৃষকের জন্য ওখানে একটা তেলের ব্যাপার আছে। তো সবাইকে হয়তো 100% খুশি রাখতে পারবে না, কিন্তু সবাই এখানে যদি আইন মেনে চলে, ড্রাইভার হোক, মালিক হোক, কৃষক হোক, বাড়ির মালিকের যে ডিজেল দরকার তারা হোক, সবাইকে সরকারে যে আইন নির্ধারণ করে দিবে, সে আইনটা সবার মানা উচিত, তাইলে মারামারি হবে না, এটুকু আমার বিশ্বাস আছে। আর সরকারও তো চেষ্টা করতেছে তেলের সাপ্লাইটা ঠিক রাখার জন্য, যেটা আপনারা দেখেছেন ইরান 1-2টা জাহাজ ছেড়ে দিয়েছে, বাকিটা লাইনে আছে, তারাও আসতেছে, তাই না?
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।